আজকে একটা জাতীয় দৈনিকে দেখলাম যে নারীদের উপরে বিভিন্ন ধরনের যে নির্যাতন চলছে, সহিংসতা, ধর্ষণ, অনলাইনে অফলাইনে যে হেনস্থা করা, এরপরে হচ্ছে খুন পর্যন্ত ঘটনা ঘটছে, গণধর্ষণের একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। তো সেগুলো নিয়ে মেনলি কথা বলা, এবং বাংলাদেশে যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে এখন অধিকাংশ জেলাতে, আর ঢাকা মহানগরী উত্তর যে সিটি কর্পোরেশন আছে সেখানকার চিফ হিট অফিসারকে নিয়েও বেশ কিছু মন্তব্য চোখে পড়ল, যেটা খুবই অশালীন এবং কোনো মূল্যবোধের কোনো প্যারামিটারে পড়ে না আর কি। আবার কয়দিন আগে আমরা দেখলাম যে সেলিব্রিটি বারের যে ৩-৪টা মেয়েদের যে মারামারি রাতের বেলা মদ্যপ হয়ে, সেটাও বেশ কিছু মন্তব্য চোখে পড়েছে, সেগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করব আর কি। বাংলাদেশের জনসংখ্যার ধরেন প্রায় 52% হচ্ছে নারী, এবং প্রতি বছর 8ই মার্চ যখন নারী দিবস পালিত হয়, পিঙ্ক কালারের প্রচুর কাপড় চোপড়, তারপরে ব্যান্ড ট্যান্ড এগুলো সেগুলো করা হয়, রিবন তৈরি করা হয়, সবাই হাতে লাগায়, মানে আমরা খুবই নারী বান্ধব এটা সেটা। আর একটা বড় যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আমাদের দুইজন নারী গত প্রায় 35 বছর ধরে এই দেশকে শাসন, শোষণ, নির্যাতন সব কিছু মিলিয়ে করছেন। তো সব কিছু মিলিয়ে বাস্তবতাটা হচ্ছে যে নারীর তো ব্যাপক উন্নয়ন হওয়ার কথা, ব্যাপক অগ্রগতি হওয়ার কথা, এবং নারীদেরকে তো বেশ প্রমিনেন্টলি চোখে পড়ে আর কি। এবং রিসেন্টলি যেটা চোখে পড়লো, দেখলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুদকে তদন্ত করবার জন্য অনুরোধ করা হয়েছে, সেখানে দুদকের সচিব দেখলাম একজন নারী, এবং তিনিও বেশ আগের সকলের মতোই অনেক মুখস্থ কথা বলছেন আর কি। তো অনেক মন্ত্রী এমপি আছে অনির্বাচিত, এই খোয়ারের যে সংসদ চলছে গত 15-16 বছর থেকে, এর ভিতরে অনেক নারী আছে, এবং বিভিন্ন কারণে অনেক প্রমিনেন্ট নারীরাও বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে। পরিমণি অনেক প্রমিনেন্ট নারী ব্যক্তিত্ব, তারপরে মমতাজ, সুবর্ণা মুস্তফা, ওনারা সংসদেও ছিলেন। তো সব কিছু মিলে নারী যথেষ্ট পরিমাণ ভিজিবল, মানে আমাদের সমাজে পৃথিবীর সম্ভবত 4র্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে নারী যে পরিমাণ প্রমিনেন্ট এই সমাজে, সেটা অধিকাংশ মুসলিম দেশের সাথে কম্পেয়ার করলে মানে মাচ মাচ বেটার। এবং সোকল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, যেটা বিভিন্ন রিপোর্টে আমরা প্রায় দেখি আর কি, শেখ হাসিনাকে মেনশন করে বলা হয় যে উনি অনির্বাচিত স্বৈরশাসক হিসাবে, সারা পৃথিবীতে মহিলা স্বৈরশাসক তো ভেরি রেয়ার, তো সেই হিসাবে এত বছর একটা রাষ্ট্রের ক্ষমতা জোরজবস্তি করে ধরে রাখা। তো সব মিলে প্রশ্ন হচ্ছে যে নারী আসলে কতটুকু সেফ বাংলাদেশে। আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের পরিবারের সদস্য যারা নারী সদস্য আছেন, তারা আসলে প্র্যাকটিক্যালি কতটুকু সেফ এই রাষ্ট্রে, এই সমাজে এত ভিজিবল নারী প্রেজেন্স থাকার পরেও। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে দুজন নারী রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিলেন, ওনারা আসলে নারী হিসাবে যোগ্যতার ভিত্তিতে এই জায়গাতে যান নাই। ওনারা দুইজন পুরুষের শ্যাডো হিসাবে এখানে ক্ষমতায় আছেন। শেখ হাসিনা তার বাবার শ্যাডো মরহুম শেখ মুজিবুর রহমানের ছায়া হিসেবে দেশ শাসন করেন। ঠিক একই রকম বিএনপির চেয়ারপারসন মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া, শ্যাডো হিসাবে দেশ শাসন করেছেন, এবং সেটা প্রমিনেন্টলি অনেক তথ্যপাত্র দিয়ে প্রমাণ করা যায় আর কি। তো প্রশ্ন হচ্ছে যে নারী এত ভিজিবল থাকার পরেও দেশের নারীরা নিরাপদ না কেন? তারা কোনো জায়গায় নিরাপদ ফিল করে না কেন? তারা রাস্তায় হাঁটতে নিরাপদ ফিল করে না, বাসে গণধর্ষণ হয় বাংলাদেশে নারীদের, মানে পৃথিবীতে সম্ভবত দিল্লি মেয়েদের জন্য সবচেয়ে আনসেফ, বিভিন্ন রিপোর্টে প্রতিবেদনে যেটা পড়েছি, এবং দিল্লির মতো আরও কিছু শহর আছে, নারীরা খুবই অনিরাপদ যেসব জায়গাগুলোতে। কিন্তু বাংলাদেশের নারীরা কি আসলে খুব সেফ, নিরাপদ বোধ করেন? তারা আমাদের গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করেন, যেই সেক্টরে ধরেন অলমোস্ট 70-80% হচ্ছে এমপ্লয়িজ হচ্ছে নারী কর্মী।
ওনারা কি আসলে নিরাপদ? ওনারা কাজের ব্যাপারে আমরা প্রায় দেখি যে নারীদেরকে যে হেনস্থা করা হয়, নারীদেরকে বেতন কম দেওয়া হয়, একই কাজ করছে কিন্তু বুননের জন্য টাকা কম দেওয়া হয় নারী শ্রমিকদেরকে। আড়ং এই কাজ করে দেখেছি, নারী শ্রমিকদেরকে বিভিন্ন সময় আড়ংয়ের ব্যাপারে কথা আসছে, সে শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেয় না, বিভিন্ন জায়গায় অল্প টাকায় 300 টাকা 400 টাকা দিয়ে শাল শাড়ি বানায় নিয়ে আসে, নারীদেরকে দিয়ে এটা 1500 2000 3000 টাকা বিক্রি করেন ন্যূনতম, মানে কয়েক শত গুণ প্রফিট করেন তারা। তো এই যে ন্যায্যতার প্রশ্ন নারীদের এবং নারী অধিকার নিয়ে যারা কাজ করেন, যে সকল এনজিও, তারা কি আসলে নারীর অধিকার জেনুইনলি রিপ্রেজেন্ট করেন? এই যে নারী অধিকার নিয়ে কাজ করা যে মানুষগুলো আছেন, যে মহিলারা আছেন, ওনারা সবাই মোটামুটি লার্জলি আমরা যাদেরকে চিনি ভেরি আরবান, শহরে উচ্চশিক্ষিত এবং মোটামুটি শিক্ষিত সচ্ছল পরিবার থেকে এসছেন, বাবার দিক থেকে অথবা স্বামীর দিক থেকে, এবং তারা প্রচুর টাকা পয়সা ইনকাম করেন। তারা এক একটা এনজিওতে যে হর্তাকর্তা হয়ে বসে আছেন, 10 বছর 15 বছর 20 বছর দায়িত্ব পালন করছেন, লক্ষ লক্ষ টাকা বেতন নেন, এবং তাদের আসলে অবদানটা কী? তাদের বিদেশে এনজিও থেকে টাকা এনে এখানে ব্যবসা করা, ওনারা আসলে নারী অধিকারের জন্য, নারীদের এই জায়গাগুলো নিয়ে কাজ করবার জন্য আসলে জেনুইনলি কতটুকু করেছেন? বরং নারী শ্রমিকদেরকে নিয়ে আমরা দেখেছি অনেক শ্রমিক সংগঠন নারীদের ন্যায্যতার প্রশ্নে অনেক ভালো কাজ করেছেন এবং করে যাচ্ছেন। কিন্তু ওভারঅল মনে হয়েছে যে নারীদের অধিকার নিয়ে মানে খুব সিরিয়াসলি কাজ করবার মতো সংগঠন বাংলাদেশে আসলে নাই। যারা ম্যাক্সিমামই আছে খুব লিপ সার্ভিস দেয়, ওনারা হচ্ছে স্টেটমেন্ট সর্বস্ব, কদিন পর পরে বিবৃতি দেবে, তাও সে বিবৃতিগুলো খুব সিলেক্টিভ। যদি বিবৃতিতে সরকারকে সমালোচনা করতে হয়, আওয়ামী গোষ্ঠীকে, আওয়ামী লীগের যে টোটাল মাফিয়া গোষ্ঠী আছে, এদের কাউকে সমালোচনা করতে হয়, তখন আবার তারা স্টেটমেন্ট দেয় না, তখন তারা টকশোতে যায় না। তো এই নারীরা দেখবেন সিলেক্টিভলি নারী নির্যাতনের প্রতিবাদ করে, যেখানে নারী নির্যাতনের সাথে দায়ী হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ অথবা প্রশাসন আওয়ামী লীগের, তখন তারা কথা বলে না। তাহলে এই যে বিভিন্ন জায়গাতে নারীরা নির্যাতিত হচ্ছে, তাহলে সেটার অ্যাড্রেস করবে কারা? কারণ এখানে তো আসলে কোনো জেনুইন অ্যাটেম্প্ট দেখতে পাচ্ছি না। আমাদের একটা মন্ত্রণালয় পর্যন্ত আছে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয়, তারা কি কাজ করে? আমাদের এই স্পিকার ম্যাডাম যিনি ছিলেন, বর্তমান অবৈধ সংসদের এখনও আছেন, উনি এক সময় এটার মন্ত্রী ছিলেন এবং মোটামুটি বিভিন্ন মহিলাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়। কি করছেন ওনাদের? আসলে মানে মানে দৃশ্যমান এই দেশে নারী নির্যাতনকে অ্যাড্রেস করবার জন্য ওনারা আসলে কী করেছেন? তেমন কিছুই করেন নাই। তাহলে নারী নির্যাতনের অবস্থাটা হইতো না। বাসে, ট্রেনে, লঞ্চে, বিভিন্ন জায়গায় মেয়েরা যেখানে যানবাহনে চড়ে, এই যানবাহনে চড়বার জায়গাটাতে দেখেন নারী কতটুকু নিরাপদ। বাসে তো মেয়েদেরকে উঠতে দেয় না, দেখেছি আমি যখন নিজে বাসে চলি, আমি দেখেছি যে বাসওয়ালারা মেয়েদেরকে উঠতে দেয় না। বাসে বসার সিটগুলো দেখেন, সামনে ড্রাইভারের সিটে কাত হয়ে, মানে বাস তো এইদিকে চলে কিন্তু তাদের আড়াআড়ি করে বসতে হয়, যেন তারা পুরো সময়টা জুড়ে গাড়ি চালকের চেহারা দেখতে পারেন। সামনে গ্লাস আছে কিন্তু ওনারা রাস্তাঘাট দেখবেন না, ওনারা শুধু ড্রাইভারের দিকেই মনোযোগ সহকারে তাকায় থাকবেন। ড্রাইভারও মাঝে মধ্যে বাস চালাইতে চালাইতে যেন সকলের দিকে ভালোভাবে তাকায় থাকতে পারে, ঠিক এইভাবে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সেখানে, গাদাগাদি করে 4টা 6টা সিট। তারপরে সময় মতো উঠতে পারে না, উঠতে দেওয়া হয় না ড্রাইভারদেরকে। ড্রাইভারদের জায়গা থেকে, কন্ডাক্টরের জায়গা থেকে তাদের আবার ভিন্ন যুক্তি আছে, তার নিরাপত্তা, তার হ্যারাসমেন্ট তারা অ্যাড্রেস করতে পারবে না, প্রচণ্ড ভিড় থাকে, বসার জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না। এরপরে দেখেন যে মেয়েদের আর একটা বড় ঝামেলার জায়গা হচ্ছে ফ্যামিলিতে, সেটা বাবার ফ্যামিলি হোক অথবা স্বামীর ফ্যামিলি হোক, এটা অনেক কমে আসছে কিন্তু সহিংসতা এখনও চলে যায় নাই পরিবারে। তো সেক্ষেত্রে মেয়েদেরকে এটা নিয়ে যে শেখানো, স্কুল কলেজগুলোতে এই লার্নিংগুলো নাই, যে কোনটা তার অধিকার, কোনটা তার দায়িত্ব, কোনটা তার কর্তব্য, কোনটা সে করতেও পারে নাও করতে পারে, কোনটা করলে ভালো, কোনটা না করলে খারাপ, এই যে টোটাল একটা ফ্রেম, কোনটার আইনি সাহায্য নেওয়া যাবে, কোনটার ব্যাপারে কথা বলা যাবে, এই পুরো বিষয়টা নারীদের শিক্ষার মধ্যে নাই। আমাদের মেয়েরা যখন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তাদের এই ট্রেনিংটা নাই। নারীদের একটা বড় হেনস্থার জায়গা হচ্ছে রিলেশনশিপের এম্বারাসমেন্ট আছে। তারা বিভিন্ন ফাঁদে খুব ইজিলি পড়ে, তারা নিজেরা ফাঁদও তৈরি করে বিভিন্ন জায়গাতে ছেলেদেরকে, কিন্তু নারীরা নিজেরাও প্রচুর ফাঁদে পড়ে সম্পর্কের জায়গাতে।
এই যে সম্পর্কটা শেখানো পরিবার থেকে অথবা আমাদের স্কুল কলেজ থেকে, এই জায়গাটা নারীদের নাই। এবং আমরা পরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে আত্মহত্যার ঘটনা ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম গত 1-2 মাসে 3-4টা মেয়ে আত্মহত্যা করেছে, এবং তার অনেকগুলো ঘটনার সাথে টিচাররা জড়িত ডিপার্টমেন্টের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা মেয়ে আত্মহত্যা করলো গত কয়েক মাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, আক্রান্ত হয়েছে, এবং প্রত্যেকটার সাথে সরকারি দলের টিচার, সরকারি ছাত্র সংগঠন, ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত। ইডেন কলেজে ধর্ষণের সেই বিখ্যাত ঘটনা, যে মানে ধর্ষণ, যে সেক্স স্লেভারি যেটাকে বলেছে, যৌন দাসত্বর একটা নেটওয়ার্ক তৈরি করেছিল সেদিন ছাত্রলীগ, ওখানে কারো বিচার হয়নি। অ্যাবসলিউটলি কাউকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি, এবং সেটার সাথে তো ইডেন কলেজের মেয়েরাও জড়িত। এখন এই যে নির্যাতনের চক্রগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে সব ছাত্রলীগের টিচার, শিক্ষক, শিক্ষিকা যারা আছেন, নেতাকর্মীরা আছেন, এরা কি সবাই মস্তিষ্ক বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগের কাছে? ন্যূনতম মূল্যবোধ নাই আপনাদের এগুলো নিয়ে প্রতিবাদ করবার? ছাত্রলীগের ভিতর থেকে এই কথাগুলো কেউ বলছে না, কেউ কথা বলছে না এটা নিয়ে। এরপরে দেখেন যে আমাদের আইনি প্রতিকারের জায়গায় আজকে রিপোর্টে দেখলাম যে নারী নির্যাতন সংক্রান্ত 1.5 লক্ষের উপরে মামলা পেন্ডিং হয়ে আছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি, নারী নির্যাতনের একটা বড় অংশ মামলা হচ্ছে ফাও মামলা। পরিবার ভেঙে গেছে, কিন্তু মেয়ের পরিবারকে দিয়ে, মেয়েদেরকে দিয়ে, ছেলে যে অন্য জায়গায় সম্পর্ক করেছে, বিয়ে শাদী করেছে, তাকে হেনস্থা করবার একটা মামলা আছে, প্রচুর মিথ্যা মামলা আছে প্রচুর। কিন্তু এর যদি 50% মামলাও জেনুইন হয়, এবং সেটা যদি 5 বছর, 6 বছর, 7 বছর ড্র্যাগ অন করে, তখন এই মামলার ক্রেডিবিলিটি চলে যায়। তো এই নারী নির্যাতন মামলার জায়গাতে যে আদালত বাড়ানো অথবা এটাকে স্পিডাইট করা, যে কিভাবে এক্সপিডাইট করলে এটা তাড়াতাড়ি রেজলিউশনে আসা যাবে, অথবা নারীদের জন্য ফ্রেন্ডলি জুডিশিয়াল সেটেলমেন্ট, প্রিজুডিশিয়াল এডিআরের যে ব্যাপারটা আমরা আছে এখানে, মিডিয়েশন, এটা কত র্যাপিডলি করা যায়। সিটি কর্পোরেশনে মিডিয়েশন সার্ভিস আছে, সিম্পলি ফাংশনাল না। পৌরসভা বিভিন্ন জায়গায় যে জেলাতে কর্মকর্তাদেরকে ডিভোর্সের আগে যে মিডিয়েশনের জন্য চিঠিপত্র দিতে হয়, এটা খুবই কাগজের ফর্মুলা আর কি, অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল না। তারপরে হচ্ছে আমাদের মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব যারা ওয়াজ করেন, তাদেরও এই বিষয়ে কথা বলার ব্যাপারে অনেক সতর্ক হওয়া দরকার আছে। এবং একটা হলো সতর্ক হওয়ার ব্যাপার আছে, দ্বিতীয়ত হচ্ছে তারা অনেকগুলো বিষয়ে কথাই বলেন না, অথচ ইসলামে তো এই বিষয়ে খুব সিরিয়াস ইনস্ট্রাকশন, ডাইরেকশন, গাইডেন্স দেওয়া আছে। তো আমাদের আলেম ওলামায়ে আমরা এই বিষয়ে কথা বলছেন না। আমরা বিশ্বাস করি যে যেহেতু আপনাদের সমাজে প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স আছে, আপনাদের এই ইনফ্লুয়েন্সটা কাজে লাগানো দরকার। শিক্ষকরা স্কুল কলেজে মেয়েদেরকে হেনস্থা করছে, কমন প্র্যাকটিস একদম, আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি। শিক্ষকরা মেয়েদেরকে হেনস্থা করে, বেশি নাম্বার দিব, এটা দিব, সেটা দিব, ফার্স্ট ক্লাস পাবা, তুমি টিচার হইতে পারবা, এই ধরনের এলিউপ করে, লোভ লালসা তৈরি করে লেনদেন করে, বার্গেন করে। তো এই সমস্যাগুলো এবং কর্মস্থলেও এগুলো আছে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে, কর্পোরেট লেভেলে এটা খুব বাজে অবস্থা। কর্পোরেট সার্ভিসে যারা আছেন এই বিষয়গুলো আছে। তো সেখানে রিলেশনশিপ হ্যান্ডেল করবার জায়গা নাই, ভালো জায়গা। এরপর হচ্ছে যে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা যেগুলো ঘটছে, খুব স্লো বিচার হচ্ছে, এবং স্লো বিচার হওয়ার কারণে যেটা হয় যে এই ঘটনাগুলো বারবার ঘটে, এবং যারা আসলে দায়ী তাদের বিচার হয় না, যারা কম দায়ী ছিল তাদেরকে বিচার করা হচ্ছে, অথবা বিচার যেটা হয়েছে সেটা আপিলে লম্বা প্রসেসে গিয়ে আবার ওভারটার্ন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এইটা কার্যকর হচ্ছে না। পুলিশি নির্যাতন হচ্ছে, দেখবেন নওগাঁতে দেখলাম এক যে ডেকে নিয়ে পুলিশ হেফাজতে ধর্ষণ করা হয়েছে। তো পুলিশ হেফাজতেও বিভিন্ন সময় নির্যাতনের ঘটনা ঘটেছে মেয়েদেরকে, নারী বন্দীদের অনেকগুলো ঘটনা ঘটেছে। এই যে ডাক্তার সাবরিনা নামে একটা মেয়ে ডাক্তার, যিনি জাল কোভিড সার্টিফিকেট প্রিপেয়ার করবার দায়ে গ্রেফতার হলেন, জেল খাটলেন, তিনিও জেলখানায় নারী নির্যাতনের অনেকগুলো কথা অনুষঙ্গ তুলে ধরেছেন, এবং সেগুলো নিয়ে তাকে আবার অনলাইনে ট্রোল করা হয়েছে। ডাক্তার সাবরিনা যে অন্যায়গুলো করেছেন সেটার জন্য তিনি শাস্তি পেয়েছেন, যদি আরও কোনো শাস্তি পাবার হয় সেটা আইনের দৃষ্টিতে তিনি সেটা পাবেন। কিন্তু ব্যক্তি নারী হিসাবে তাদেরকে যে অনলাইনে বাজে বাজে মন্তব্য করা হয়, ট্রল করা হয়, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। এটা আমাদের দেশের যে শালীনতা, আমাদের নিজস্ব মূল্যবোধ, এই মূল্যবোধের কোনো কিছুর মধ্যে পড়ে না। আমাদের ধর্মের যে বেসিক মূল্যবোধ আছে তার মধ্যে এগুলো পড়ে না।
তারপরে দেখলাম যে চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে যে ধরনের কুৎসিত মন্তব্য দেখলাম আমরা, এটা অগ্রহণযোগ্য। বুশরা আফরিন একটা পদে আছেন, তিনি চিফ হিট অফিসার আছেন, যেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আর্শ রক ফাউন্ডেশনের যৌথ সমন্বয়ে তৈরি করা একটা পোস্ট। তাকে এই পোস্টের এগেনস্টে তার দায়িত্বের ব্যাপারে সমালোচনা করবার অধিকার আমাদের সবার আছে, যে উনি আসলে কি করবার কথা, কি করছেন, কয়টা গাছ লাগাচ্ছেন, বস্তিগুলোতে গিয়ে যে 5,000 গাছ লাগিয়েছেন তাতে আসলে বস্তির কি লাভ হচ্ছে, অথবা কুলিং ফ্যান বসাচ্ছেন বিভিন্ন জায়গায়, এতে কি বেনিফিট হচ্ছে। ওনার ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলাটা অনেক শুনতে খারাপ লাগতেছে, খুব স্বাভাবিক, এটা খুব বাংলাদেশের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু আমরা সবাই কম বেশি ইংরেজি কথা বলতে হয়। বাংলাদেশের এটা ভাষার সংকট এবং আমাদের যে কালচারাল সংকট আছে, এখানে বাংলা ভাষার দুর্বলতা আছে। তো তাকে সেই বিষয়ে তার পদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন, দ্বিমত করতে পারেন, কিন্তু তার শাড়ি নিয়ে তিনি রান্নাঘরে রান্না করছেন এবং একটু নাচতেছেন গান ছেড়ে, সেগুলো নিয়ে ট্রল করা, ওনার চেহারা, ওনার কাপড় চোপড়, মানে শরীর নিয়ে মন্তব্য করা, যেগুলো দেখলাম আমরা, মানে এটা খুবই মানে অশ্রাব্য এবং অভদ্র আচরণ। আমাদের দেশের যে মূল্যবোধ আছে এর কোনো কিছুর মধ্যে এটা পড়ে না, এটা সিম্পলি আনএক্সেপ্টেবল যেগুলো হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে গুলশানে সেলিব্রিটি বারের সামনে যে মদ্যপ অবস্থায় 3-4টা মেয়ে যে রাতে বাড়াবাড়ি করলো, মারামারি করলো, শাড়ি খুলে ফেললো, মানে কি অভদ্র আচরণ দেখেন, যে একটা মেয়ে আর একটা মেয়ে শাড়ি খুলে ফেলতেছে, 2-3টা মেয়ে মিলে। এবং এগুলো ভিডিওর নিচে যে মন্তব্যগুলো দেখলাম, অ্যাগেইন একটা মেয়েরা মদ খাইতে পারবে কিনা, মুসলমানের দেশে মদ খাওয়া ঠিক আছে কিনা, এদের বাপ মা কারা, এগুলো নিয়ে মানে যে ধরনের অশ্রাব্য মন্তব্য দেখলাম, এটা খুবই অগ্রহণযোগ্য একটা ব্যাপার। আপনি ওভারঅল মূল্যবোধ নিয়ে কথা বলতে পারেন যে একটা মুসলিম দেশে মানে মূল্যবোধ কোথায় গেছে, কিন্তু ব্যক্তি ধরে, মহিলা ধরে, তাদেরকে ধরে ধরে যে নেতিবাচক মন্তব্যগুলো করা হয়েছে, সেগুলো আমরা মনে করি এগুলো ভদ্রতার মধ্যে পড়ে না। তো বাংলাদেশে ওভারঅল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি। যারা মহিলা রাজনৈতিক কর্মী আছে তারাও এগুলো কন্টিনিউ ফেস করতে হয়, এবং এই মন্তব্য করবার যে শালীনতা, এটা আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না কখনো। এটা হচ্ছে সমাজের মধ্যে এই কালচার ডেভেলপ করতে হবে, মূল্যবোধের যে আশ্রয় এটা তৈরি করতে হবে, মানুষ যেন নিজ দায়িত্বে এইটা মান্য করেন এবং মেনে চলেন। তো এই জন্য আমাদের অনুরোধ হচ্ছে, আহ্বান হচ্ছে যে দয়া করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলবেন, মন্তব্য করবেন, তারা দয়া করে এই জিনিসটা মাথায় রাখবেন যে নারীদের সম্ভ্রম, ইজ্জত, সম্মান যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। সে যদি কোনো দায়িত্বে থাকে, কোনো কাজ সে ভুল করে, সেটা সমালোচনা করবেন এবং করার অধিকার আছে, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে হেয় করা এবং তাকে ছোট করা, তার শরীর নিয়ে, কাপড় নিয়ে মন্তব্য করা, এটা খুবই অশালীন এবং অগ্রহণযোগ্য। আমরা চাই এটা বন্ধ হোক অতি দ্রুত। সবাইকে ধন্যবাদ।